গতকাল আমি নিউজ দেখতে চাচ্ছিলাম। ইউটিউবে সাধারণত নিউজই দেখা হয়। নিউজ দেখতে দেখতে হঠাৎ করে দেখি একটা ছবি চলে আসলো। ছবির নাম দরদ। আমি ভীষণ দরদ নিয়েই ছবিটা দেখা শুরু করলাম। কে যেন চুরি করে হল থেকে তুলে ইউটিউবে পাঠিয়ে দিয়েছে, ইউটিউবে আপলোড করে দিয়েছে। যদিও সেটা এখন নেই, ইউটিউবে নেই। তো এই দরদের সাথে আমার একটা দরদ তো আছেই নিশ্চয়ই, এই জন্যই আজকে এই ভিডিওটা করা। কি বলবো, কোথায় থেকে শুরু করব আসলে কিছু বোঝাচ্ছে না। চশমা পরে আসিনি, চোখটা ছোট ছোট হয়ে যাচ্ছে, কারণ কাছের জিনিসটা খুব একটা দেখি না এখন, দূরের জিনিসই দেখি। তো দরদটা দেখছি, দেখতে 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 হঠাৎ করে আমার একটা স্মৃতি মনে পড়ল। 1994 তখন আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি, বিবিএ পড়তাম তখন। তো আমরা বন্ধু বান্ধবরা মিলে প্রায় একসাথে জড়ো হয়ে মুভি দেখতে যেতাম। কারণ ওই সময় তো বাবার টাকায় চলতাম। বাবারা খুব অল্প পয়সা দিয়ে আমাদের বলতো এক মাসে বেশি দেওয়া যাবে না। তো আমরা করতাম কি, ওই পাড়ায় পাড়ায় ইন্ডিয়াতে সেই সময়, এখন কি অবস্থায় জানি না, সেই সময় ইন্ডিয়াতে পাড়ায় পাড়ায় ছোট ছোট হল থাকতো, যেখানে পুরানো আমলের ছবি রিলিজ হতো, অথবা এমন ধরনের ছবি রিলিজ হতো যেটা কম বাজেটে। তো আমরা ওইটা ছবি খুব অল্প টিকিটে গিয়ে ছবিগুলো দেখতাম, যেটাকে আমরা বলি ডি গ্রেডের মুভি। ওকে, তো স্টুডেন্ট লাইফে ডি গ্রেডের মুভি কিন্তু একটা টান ছিল, এটা কিন্তু সত্য কথা। বিকজ অফ ওই সময়ে হিন্দি ছবিগুলোতে ডি গ্রেডের মুভির গানগুলো থাকতো জটিল, গানগুলো টানতো, গানগুলো ওই সময়ের গানগুলো, সব সিনেমারই গানগুলো ভালো ওই সময়ের, বাট ডি গ্রেডের গানগুলো কিন্তু ওরা টানতো। তো আমি এই দরদ ছবিটা দেখলাম হঠাৎ করে, দেখা এখন বোধহয় আর নাই ইউটিউবে, মোস্ট প্রবাবলি ওটা সরে গেছে। তো এই ছবিটা দেখতে দেখতে আমার সেই নস্টালজিতে ফিরে গেলাম। মনে হলো যে আমি হিন্দির ডি গ্রেডের ছবি দেখছি, ছবি ইউটিউবে দেখছি। যদিও এই ধরনের হল থেকে প্রিন্ট করে ভিডিও করে ছবি দেখে অরিজিনাল বোঝার উপায় নেই, তারপরেও যারা মেকার, আমার মতো হনু ডাইরেক্টর মেকার, ওকে, আমার মতো হনু ডাইরেক্টর যারা, আবার বলছে আমার মতো হনু ডাইরেক্টর যারা, তারা কিন্তু বোঝে। আর যারা ডিরেক্টর, তাদের 50টা বা 10টা মুভি বানানোর প্রয়োজন হয় না। অনেক বিখ্যাত বিখ্যাত ডিরেক্টর আছে, তারা জীবনে 2-3টা মুভি বানিয়েছে বিখ্যাত বিখ্যাত সিনেমা দিয়ে। ওরা কোয়ান্টিটিতে দেখেনি, ওরা কোয়ালিটিতে নিজেদেরকে বেশিরভাগ নিবেদিত করেছে। তো এখন দেখতে দেখতে আমার মনে হলো এই ছবিটার জন্য আমরা এতটা বছর অপেক্ষা করছি, বিভিন্ন রকম নাটক, কথা, বিভিন্ন রকম মশলা। এখন তো আবার হিন্দিতে বলতে হবে, কারণ ওটা তো প্যান ইন্ডিয়া মুভি ছিল। মাসলা নাকি কি বলে হিন্দিতে, আমি যাই না। যদি ইন্ডিয়াতে পড়েছি, কিন্তু হিন্দি শিখিনি, ইংলিশটাই ওই সময় ব্যাঙ্গালোরে হিন্দি হতো না, হিন্দি বলতো না, তো আমরা শিখতে পারিনি ওইভাবে। তো এই মাসলা দিয়ে এতদিন শুধু মাসলা মাখিয়েছে, তো ভেবেছিলাম যে এই মাসলায় যে কি সুগন্ধ হবে। তো ছবিটা দেখার পরে আমার মনে হলো আমি ডি গ্রেডের মুভি দেখছি, গানগুলোও ছিল ই গ্রেডের। তো আমার মতো হনু ডাইরেক্টররা বিশ্লেষণ করার যোগ্যতা হয়তো বা রাখে না, কারণ বিশেষভাবে খ্যাত পরিচালকের মুভি, বাপরে বাপ, বিশেষভাবে খ্যাত পরিচালক, উনি বানিয়েছেন প্যান ইন্ডিয়া মুভি। যদিও প্যান ইন্ডিয়া মুভি বলতে আমি মনে করি প্যান ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ফিল্ম হতে হবে, ইন্ডিয়ান ফিল্ম হতে হবে। এই ছবিটা ইন্ডিয়ান ফিল্ম নয়, এই ছবিটা বাংলাদেশি মুভি, বানিয়েছে কে বাংলাদেশি ডিরেক্টর। যদি এটা ইন্ডিয়ান কোনো ডিরেক্টর হতো, তাও বোঝা যেত যে
হ্যাঁ, ইন্ডিয়ান ফিল্ম কিন্তু ডি গ্রেড হোক আর সি গ্রেড হোক, ইন্ডিয়ান মুভি প্যান ফ্যান করে দেওয়া যাবে। সেই বিশেষভাবে খ্যাত ডিরেক্টর তো ওখানকার ডিরেক্টর না। যেমনটা আমি বাংলাদেশের মধ্যে মোস্ট প্রবাবলি আমি প্রথম বলিউড ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজক সমিতির লাইফ টাইম মেম্বার। আমি যদি মুভি বানাই এখন, সেটা বলিউড মুভি হবে। আমি যদি শর্ট ফিল্মও করি আর জমা দিই বলিউড ইন্ডাস্ট্রিতে, সেটা রিলিজ হয়ে আসবে বলিউড ফিল্ম হিসাবে। এখন আসেন, আমার কথা বাদ দাম, আমি বেশি নিজেকে জাহির করি, অনেকে বলে। তো মজার ব্যাপার হলো যে এত আগ্রহ, এত মজার ব্যাপারের মজা নিয়ে এতদিন ধরে আমাদের সাথে প্যান ইন্ডিয়া করে আমাদের প্যানগুলো খুলে দিল, কিন্তু ছবিটা হলে যাওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য আমার একটা হয়নি, কারণ আমি এই মুহূর্তে দেশের বাইরে। যেহেতু আমি দেশে নেই, তো হলে যাওয়ার সম্ভাবনা আমার নেই। আমি একটু দেশের বাইরে মাসখানিক ধরে আছি, আমি ফিরবো বেশ কিছু সপ্তাহখানেকের মধ্যে দেশে ফিরবো। এখন এই দেশের বাইরে যখন আমি একা থাকি, তখন নিউজই দেখি, নিউজ দেখতে দেখতে হঠাৎ করে এটা যখন আসলো, তখন বিশেষভাবে খ্যাত সে পরিচালকের ছবিটা দেখে আমার কাছে মনে হলো, ইজ ইট দ্য কোয়ালিটি টু বি এ প্যান ইন্ডিয়ান ফিল্ম? It has that quality. Pan Indian film has to be standard. Like আমি 5টা ভাষাতে যে এটাকে ডাবিং করব, তার একটা যোগ্যতা থাকতে হবে। লাইক আমার চেহারাটা দেখেন, বিচ্ছিরি, সুন্দর না, মোটা হয়ে গেছে, চুলকানো। এখন আমি যদি সেই লেভেলের নায়কের পোশাক পরে, মানে পাঙ্কু নায়কের পোশাক পরে ঘুরে বেড়ায়, ভাল লাগবে? লাগবে না। তো এক একটা জিনিসের এক এক রকম ডিমান্ডিং আছে। তা আমার সিনেমায় তো সে বিশেষভাবে খ্যাত পরিচালকের সিনেমায়, সরি আমাকে দিয়ে গেছে, আমি স্যান্ডউইচ খেতে আসছি একটা রেস্টুরেন্টে, রাস্তার পাড়ে, দুর্দান্ত জায়গা, এখানে আমি প্রায় আসি। সুন্দর সুন্দর মেয়েরাও আসে এখানে খাইতে, রাস্তার পাশে। ইরানিয়ান রেস্টুরেন্ট, দারুণ দারুণ। এটা সে লেভেলের মুভির মতো না, রিয়েল ইন্ডিয়ান, রিয়াল ইরানিয়ান। ওকে, এখন এই সময়ে, এই জামানায় এসে এই ছবি বানালে সেই পরিচালক কি মুভি বানানো উচিত, নাকি রিটায়ার্ড হওয়া উচিত? এত ছবি বানালো সেই জনৈক পরিচালক, একটা হিট হয়েছে। কোন ছবি হিট হয়েছে? প্রত্যেকটা নকল ছবি, নকল করতে পারে, ডাজন্ট ম্যাটার, নকল, জীবনটাই তো নকল, নকল হতেই পারে, কিন্তু হিট তো হবে। এই শার্টটা আমি নকল করেছি, কিন্তু আমার শার্টটাকে মানাইতে হবে, কোয়ালিটি থাকতে হবে, নকল ডাজন্ট ম্যাটার। তো যাই হোক, এই ছবিটা নকল কি ফকল আমি জানি না, কিন্তু এই ছবিটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ক্যামেরা অ্যাঙ্গেল, ডায়ালগ, কি সোহানি চৌহান নাকি জানি, ফ্লপ নায়িকা। আমার মনে হয় সেও হেসেছে, সেও এই ছবি থেকে হেসেছে যে বাংলার যে পরিচালক এগুলো, ছি ছি ছি, বানালে বানাবো, না হলে বানাবো না। ভাই, মানুষের টাকা দিয়ে বানানো, আহারে ভাই, আমারে দেন, ওর থেকে অর্ধেক টাকা দেন। যারা এই যারা মানে প্রডিউসার আছেন এই সিনেমার, বিভিন্ন এই ধরনের মেকিংয়ে যারা প্রডিউস করছেন, ভাই আমাকে দিয়েন তাদের অর্ধেক টাকা। যদি
ওই লেভেলে না বানাতে পারি তাহলে তার ডাবল টাকা রিটার্ন দেবো। নিজের জাহির করছি না, আমার ছবি আসবে তখন ছবির কোয়ালিটি দিয়েই জাহির প্রমাণ হবে। তবে মজার ব্যাপার, এটা কি সত্যি প্যান ইন্ডিয়ান মুভি? সিরিয়াসলি, ইটস নট জোক। হ্যাঁ, আমি তো ভাই হনু ডাইরেক্টর, রাইট? এত কিছু বুঝি না। জীবনে একটা মুভি বানিয়েছি, অনেক শর্ট ফিল্ম বানিয়েছি, অনেক অ্যাওয়ার্ড নিয়েছি ইন্টারন্যাশনাল, কিন্তু ফিচার ফিল্ম একটাই বানিয়েছি ভাই, কাগজ। জানেন কত টাকার বাজেট ছিল? আমি এই ছবিটা আমি যখন বলিউডের মেম্বার হই তখন ওরা বলেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি দেখেন তো এই ধরনের ছবি বানাতে কেমন টাকা খরচ হবে, তো ওনারা বলেছিল কোটি টাকার উপরে তো যাবেই। আমি তখন হেসে দিলাম, কোটি রুপির উপরে যাবে। বা 30 লাখ টাকায় বানিয়েছে, 30 লাখ টাকায় আমার কাগজ বানানো। ইউ বিলিভ ইট? আমি সবাইকে কাগজ দেখার আমন্ত্রণ করলাম, এই হনু ডাইরেক্টরটা আমন্ত্রণ করলো সবাইকে। আমার নাম আলী জুলফিকার জাহিদ লিখলে গুগলে লিঙ্কগুলো অটো চলে আসবে, ডেইলি মোশনে পাবেন, কাগজ বইটা দেখবেন। সেটা ছিল আমার লাইফের প্রথম সিনেমা। আমাকে সবাই বাঁশ মেরেছে যেভাবে পারে। হ্যাঁ, আমি দেখছি বাঁশ মারছে আমাকে, তারপর আমি কিছু বলিনি, কারণ মাই ফোকাস ছিল আই হ্যাড টু ফিনিশ দিস ফিল্ম উইথিন দিস বাজেট, ডাজন্ট ম্যাটার ওয়ে এভার ইটিং অর নট ইটিং। মাই টার্গেট ছিল আই হ্যাভ টু ফিনিশ ইট। আমি রাইট টাইমে শুটিং শেষ করে আমার যেই টার্গেট আমি রিলিজ ডেট ছিল সেই টার্গেটেই আমি রিলিজ দিয়েছি। মজার ব্যাপার, ছবিটা কেউ এখন পর্যন্ত বলেনি লো গ্রেডের ছবি। আমি প্রাউড, অ্যাজ এ প্রথম ফিল্ম হিসেবে আই এম প্রাউড। ইউনিক। এখন আমরা দেখব সেই বিশেষভাবে খ্যাত ডাইরেক্টরটা এই ছবিটা ইন্ডিয়াতে কেমন আলোড়ন তৈরি করে। বাপরে বাপ, প্যান ইন্ডিয়া, বাপরে বাপ, প্যান ইন্ডিয়া সুপার মেগা স্টার অভিনীত, মেগা স্টার, আমাদের দেশের মেগা স্টার অভিনীত প্যান ইন্ডিয়ান মুভি। বাপরে বাপ, বিশাল ব্যাপার। তাদের তো হিউজ লিঙ্ক আপ ভাই, হিউজ লিঙ্ক আপ। আমার তো কিছু নাই, আমি তো অনু ডাইরেক্টর। খাবেন? নিয়ে আসবো? এনিওয়ে, দেখা হবে আপনাদের সাথে সিনেমা নিয়ে। সিনেমা বানাবো, জীবনে খুব কম যেটা বানাবো মানুষ বলবে ইউনিক, সামথিং ইউনিক। সেখানে সুপারস্টার হোক আর মেগা স্টার হোক আর যে কোনো স্টার হোক, যে কাউকে দিয়ে আমি ছবি বানাতে পারি সেই। কারণ আমার সিনেমার স্টার ইজ এ গল্প, স্টার ইজ এ স্টোরি, ইজ এ মেকিং স্টাইল, মেকিং টেকনোলজি, ইউনো। বর্তমান সামঞ্জস্য রেখে যে জিনিসগুলো ডিমান্ডেড সেগুলো ইনপুট করে একটা জিনিস বহিঃপ্রকাশটা হচ্ছে আধুনিক ছবি সিনেমা বানানোর একটা জাদু। সেই জাদু দিয়ে আমি সিনেমা বানাবো, তারপর আমি প্রতিবাদ করব যে আমি কিভাবে হনু ডাইরেক্টর হলাম। জীবনের প্রথম সিনেমা ডিরেকশন দিয়েছি, বানিয়েছি ক্লাস 9-এ থাকতে, 89-এ, তখন আমি 89-এ পড়ি। তখন আমার হাতে ভিডিও ক্যামেরা। আপনারা তো এই জামানার
বিশেষভাবে খ্যাত, আপনি 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 আপনারা না আপনি বিশেষভাবে খ্যাত পরিচালক, তখন আপনার জন্ম হয়েছে কিনা জানি না, তখন থেকে আমার ক্যামেরা, হ্যাঁ, খালি ওই লাইন আপে আর পর্দায় দেখালে নাটক একটা বানালাম বা কিছু বানালাম, পর্দায় দিয়ে দিলাম আর ডাইরেক্টর হয়ে গেলাম, ওইটা হতে চাইনি বিদায় সিনেমাতে আমি আসিনি, এটা আমার পেশাও না। তবে এই হনু ডাইরেক্টরটা আপনাদেরকে ডেফিনেটলি রিয়াল প্যান ইন্ডিয়ান মুভি দেখাবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। তবে একটা জিনিস আমি মোটেই সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না, সেটা হলো যে ব্যক্তি এটা হলে গিয়ে শুট করে ছেড়ে দিয়েছে কপি করে পাবলিকের সামনে, বেচারা যে প্রডিউসার সে তো শখে করে বানায়নি, সে তো পয়সা দিয়ে বানিয়েছে ইনকাম করার জন্য। এটা ঠিক করেননি ভাই, যে এই ছবিটা চুরি করে কপি করে আপলোড দিয়েছেন, একটা অপরাধ করেছেন এবং চরম অপরাধ, চরম 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 অপরাধ। এই অপরাধ আপনার করা উচিত হয়নি যে ব্যক্তি এটা করেছে, সেটা খারাপ ছবি হোক ভালো ছবি হোক, এনি কাইন্ড অফ থিংস, এটা কিন্তু সম্পদ প্রযোজকের। হ্যাঁ, তো প্রযোজকের ছবিটা আপনি এরকম করে দিলেন, যে ব্যক্তিটা, আমি তার নজর কাড়ছি যেন, এবং সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এটা বের করে যে কে এই কাজটা করলো কে, এবং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আজ একজনের এক প্রযোজকের ছবি চুরি করে সে দিয়ে দিয়েছে, কাল আমার ছবি দিবে, পরশু আমার ভাইয়ের ছবি দিবে। তো দিস ইজ নট দ্য গুড ওয়ে, আই নেভার সাপোর্ট ইট। অ্যান্ড যেই কাজটা করেছে তাকে বের করা উচিত আমার দৃষ্টিতে, বের করে ফেলুক, বের করে তাকে একটু শাস্তি আনা হোক, যদি আইন থাকে সরকারের এই সব ইয়েতে। আর হলো যেটাই আমি বলছিলাম, এটা অন্যায়, খুব খুব অন্যায় ভাই। টাকা আকাশ থেকে পড়ে না, টাকা কামাইতে অনেক কষ্ট হয়। যে ব্যক্তি ইনভেস্ট করেছে সে কিন্তু এটা মেনে নিতে পারবে না। আমি যদি ইনভেস্ট করি, আমার ছবিতে আমি ইনভেস্ট করি, আর কেউ যদি সেই ছবিটা কপি করে পাঠিয়ে দেয়, আমি তো গিলে খায় ফেলবো। হ্যাঁ, যে করেছে অন্যায় করেছে, এবং তার জাতির কাছে এসে ক্ষমা চাওয়া উচিত প্রত্যেকের কাছে। এবং সরকারের আইনে এটা আছে কিনা কোনো রকম আইন যে এটার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেওয়ার কোনো আইন আছে কিনা, এটা বের করা উচিত। এবং আমি কখনোই এটাকে সাপোর্ট করছি না। যা হোক, বাংলাদেশের ছবির মান উন্নয়ন হোক এবং ভালো ভালো ছবি হোক, এবং পরিচালক যারা প্রযোজক আছেন আমি তাদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারা কোয়ান্টিটি দেখে কোনো পরিচালক এই ছবি বানিয়েছে, ওই সেই ছবি বানিয়েছে, অনেকগুলো বানিয়েছে, এই অবস্থায় দেখে আপনারা ইনভেস্ট করেন না প্লিজ। আমি প্রযোজক, আমিও তো নিজে প্রযোজক একজন, প্রযোজকদের বলি, দেখেন একটা ছবি করার পরে কিন্তু ছবি কিন্তু আমার হাতে 3টা গল্প রেডি এবং দুর্দান্ত ইউনিক গল্প, তবু আমি শুটিংয়ে যাচ্ছি না, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। তো যারা প্রযোজক আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনি ইনভেস্ট যখন করবেন, অনেক ছবি কোয়ান্টিটি দেখে বা চেহারা দেখে বা নাম দেখে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করবেন যা তার ওপর তার আইকিউ লেভেলটা টেস্ট করে, তার বেসটা টেস্ট করে। এখন ওই জামানা নেই, এখনকার জামানা অনেক আপডেটেড, এআই জামানা। জানতে হবে টেকনোলজি সম্পর্কে কার কত ধারণা আছে। ক্যামেরা জানা দরকার নেই, কিন্তু ধারণা থাকতে হবে অ্যাটলিস্ট। তার উপরেই পয়সাটা ঢালেন, যার ব্যাকগ্রাউন্ড স্ট্রং, আপনি ছবি ফ্লপ হলেও সে ব্যাক করে দিতে পারবে, এরকম পরিচালক আছে আমার মতো। এরকম আছে পরিচালক আছে, এরকম যার হ্যাডম আছে, তার টাকা আছে, এরকম পরিচালক আছে, এবং তাদের ভাবনাগুলো দুর্দান্ত। এগুলো যারা অনেক মুভি আগে করেছে তাদের সাথে মিলানো যাবে না। তারা এত হাইলি ভাবে, এত তাদের ভাবনার ডেপনেস এত হাই। সো প্রযোজকদেরও আমি একটু বলতে চাই যে আপনারা সবার উপরে ইনভেস্ট করেন না, এক। আর দ্বিতীয়ত হলো
যে ব্যক্তি এই কাজটা করেছে, পাইরেসি করেছে, আইন যদি থাকে সে আইন আওতায় তাকে এনে শাস্তি দেওয়া উচিত। আর ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। যদি আমি ভিডিও বানাই না, কখন নর্মালি বানাই না, তো টাইম যখন পাই তখন টাইমটাকে ইউটিলাইজ করার জন্য মাঝে মধ্যে বানাতে ইচ্ছা জাগে। ভালো থাকবেন আপনারা সবাই, গুড নাইট।